ঠিক যুদ্ধাবস্থা না, একটা অস্থিরতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এই অস্থিরতা কি পরিকল্পিত? হ্যাঁ, পরিকল্পনা কিছু আছে, আর কিছু হচ্ছে দায়িত্ব এবং কর্তব্যবোধের অভাবও কিছুটা আছে। প্রধান উপদেষ্টার বক্তব্যটা আমি সম্পূর্ণ শুনেছি। তিনি তার এই সরকারের কিছু সফলতার কথা বলতে চেয়েছেন। হ্যাঁ, আমরা একমত, ওই সফলতার সাথে আমরা দ্বিমত না। কিন্তু জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য তার যে অঙ্গীকার, সেটা একটা জোরালো অঙ্গীকার আমার কাছে মনে হয়নি, এবং দায়িত্ব নেওয়া বা বোধের কিছুটা ঘাটতি মনে হয়েছে। সেখানে কিন্তু খুব কম শব্দ ব্যবহার করেছেন, কম বিস্তৃতি ঘটিয়েছেন হ্যাঁ সেই বক্তৃতার মধ্যে। তো ঠিক আছে, উনি কিছু সফলতা পেয়েছেন, সেটা তো আমরা জানি, আমরা তো অন্ধ নই। কিন্তু মনে রাখা দরকার, শোনেন, রাষ্ট্রে একটি নির্বাচিত সরকার বাধ্যতামূলক। তবে কোনো সময় যদি সেই জিনিসটার ব্যত্যয় হয়, তখন একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন হয়। পৃথিবীতে সব জায়গায় হয়েছে, বাংলাদেশেও হয়েছে। নির্বাচিত সরকার থাকার কোনো প্রক্রিয়া যদি ব্যত্যয় ঘটে এবং সেটা যদি সমগ্র জাতি ঘটায়, তখন একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়। সেই অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র দায়িত্ব এবং গুরু দায়িত্ব হচ্ছে জনগণ কর্তৃক নির্বাচিত আরেকটা সরকার প্রতিষ্ঠা করা। এটাই তার মূল কাজ। এই যত সময় পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারেন না, তত সময় পর্যন্ত রাষ্ট্রের রুটিনটা পালন করেন। এটাই পৃথিবীতে যত অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তার চরিত্র। আমরা সেখানে কিছু ব্যত্যয় দেখি, কোনো সন্দেহ নেই, ব্যত্যয় আছে। ব্যত্যয় আছে বিধে অস্থিরতা আছে, অস্থিরতা আছে বিধে গুজব আছে। আর অস্থিরতা গুজব যেখানে থাকে, সেখানে ওই ফ্যাসিবাদের যাদের পতন হয়েছে তাদের এক্সেস থাকে, সুযোগ নেবে, তারা সেই সুযোগ নিতে চায়। এর জন্য দায়কার রাজনীতিবিদ, সাধারণ মানুষ তো সরকারকে সমর্থন করেছে, সরকারকে দায় নিতে হবে। অর্থাৎ দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে, কোনো সন্দেহ নেই, নিতেই হবে। এখন ধরেন সেনাবাহিনীর কথা উঠছিলেন, 5 আগস্ট সেনাবাহিনী তো জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। আমি বাংলাদেশের সেনাবাহিনীদেরকে, বাংলাদেশের মানুষ কিন্তু স্যালুট জানিয়েছে, তাই না? বাংলাদেশ সেনাবাহিনীকে কিন্তু বাংলাদেশের মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আমরা কিন্তু সেনাবাহিনীর এই ধরনের চরিত্র 2-1 বার দেখেছি, যে জনগণের পক্ষে অবস্থান নিয়ে দেশের স্বার্থ রক্ষা করেছে। এবার কিন্তু খুব জোরালোভাবে নিয়েছে। আরেকটা কি দেখেন, 5 আগস্ট পরবর্তী দ্রুততম সময়ের মধ্যে সেনাবাহিনী বলেছে যে নির্বাচন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা তারা দেখতে চায়। এভাবে তারা বলেছেন, নির্মোহভাবে বলেছেন একেবারে। অর্থাৎ রাষ্ট্র এবং জনগণের পক্ষে কিন্তু সেনাবাহিনী জোরালো ভূমিকা পালন করেছে। এটা খুবই, মানে এটা একটা গর্বের আমাদের, যে সেনাবাহিনী ধরেন গত 17 বছরে আওয়ামী লীগ সরকার কোনো কোনো সময় তাদেরকে নীরব রেখেছেন, ব্যবহার করেছেন, ঠিক আছে। এবং একটা দানবীয় সরকার, গায়ের জোরের সরকার থাকলে তার ব্যত্যয় যত্রতত্র ঘটানো যায় না, যার জন্য সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স, তারা একটা দেশপ্রেমিক ফোর্স। তাদেরকে ওই সরকারের সাথে কোনো কোনো সময় সহযোগিতা, কোনো কোনো সময় পাশে থাকার প্রয়োজন ছিল। কিন্তু যখন সমগ্র জাতি ফুঁসে উঠেছে, তখন সেনাবাহিনী কিন্তু জাতির পক্ষে অবস্থান নিয়েছে। এটাই তোমাদের গর্বের সেনাবাহিনী। তো সেটা নিয়ে তার বিতর্ক করার কোনো প্রয়োজন আছে বলে আমি ধরেন মনে করছি না। আরেকটা কথা বলা দরকার, যে আন্দোলনটা হলো, 2 ভাবে মানুষ অংশ নিয়েছে। একটা হচ্ছে রাজনৈতিক কন্ট্রিবিউশন, আর একটা হচ্ছে অরাজনৈতিক কন্ট্রিবিউশন। অরাজনৈতিক যে কন্ট্রিবিউশনটা, সেটা আমি বলবো যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা নেতা, তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অরাজনৈতিক কন্ট্রিবিউশনের জায়গা থেকে, জাতির হয়ে, দেশের হয়ে, এবং একটা ন্যায্য দাবিতে, একটা ফ্যাসিবাদী পতনের শেষ মুহূর্তের দাবি, এটা কিন্তু তাদের প্রথম দাবি ছিল না। তারা কিন্তু জোরালো ভূমিকা পালন করেছে, জাতীয় বীর, অসুবিধা নেই, এবং তাদের এই ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। কিন্তু আপনি দেখেন সরকার পতনের পর কি হলো, ওই রাজনৈতিক দলগুলি অন্তর্বর্তীকালীন সরকারে অংশ নিতে চাইলো এবং থাকলো। তার মানে তারা ক্ষমতার অংশ হলো। ক্ষমতায় অংশ থেকে বেরিয়ে এসে আবার একটা রাজনৈতিক দল করে একটা রাজনৈতিক শক্তি হইতে চাইলো, এবং হলো। সরকারের উপর কিছুটা প্রভাব, তাদের চাওয়া পাওয়া শিরোধার্য, তারা যা মনে করে তাই শুদ্ধ, তাদের মতো করে বাংলাদেশ, 71-এ অনীহা, সংবিধানে সমস্যা, অনেক কিছু নিয়ে আসলো। একটু পড়াশোনা করে কোথায় কোথায় দেখেছে সেকেন্ড রিপাবলিক, সেটাও তাদের চাই, এরকমভাবে বলতে শুরু করলো। তাদের মতো করে স্থানীয় সরকার নির্বাচন, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দায়িত্ব না, পৃথিবীর কোথাও করে না, চাইলো তারা। তার মানে কি হলো, ফ্যাসিবাদ আপনি হটালেন, তারপর আপনার কন্ট্রিবিউশনের আপনি বিনিময় চাচ্ছেন, আপনি রাজনীতিতে আসলেন, গুড, আমরাও লিখে নিলাম। আমরাও বলছি রাজনীতি সবার জন্য উন্মুক্ত, সব আদর্শের দরকার, প্রতিযোগিতা দরকার, দেশের কল্যাণে সব নাগরিকের রাজনৈতিক
সক্রিয়তা, বহুদলীয় গণতন্ত্রের জন্য সৌন্দর্য, মানুষ অনেক বিকল্প বেছে নেবে ভোটের মাধ্যমে, অ্যাপ্রিসিয়েট করা হলো। এখন দেখেন রাজনৈতিক দল করে আবার নিশ্চিতভাবে নির্বাচিত হয়ে কিভাবে ক্ষমতায় থাকা যায়। তাহলে যে আন্দোলনটা অরাজনৈতিক নেতৃত্ব যারা দিয়েছিল তাদের প্রাপ্তি দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কন্ট্রিবিউশন, রাজনীতির অবাধ সুযোগ, তারপর হচ্ছে ক্ষমতায় যাওয়া নির্বাচিতভাবে, এই প্রক্রিয়াগুলি যখন চলে আসলো তখন হয় কি, আপনি কোনো স্যাক্রিফাইসের বিনিময়ে যখন প্রাপ্তি চান তখন ওই কাজ আর মহৎ থাকে না, ওই কাজ আর জাতীয় কন্ট্রিবিউশনের স্বীকৃতি থাকে না। সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং এনসিপির মধ্যে কোনো কোনো সময় মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার যা করতে চান সেটাই এনসিপি বলেন, অথবা এমনও মনে হয় এনসিপি যা চান সেটা অন্তর্বর্তী সরকার করেন। এই যে যে জায়গা সেটা থেকে করছে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রচলিত রাজনীতি, প্রতিষ্ঠিত রাজনীতি, গণতন্ত্র, জনগণের অংশগ্রহণ, ভোটাধিকার, সেটাকে প্রশ্নবিদ্ধ করে। মনে রাখা দরকার যে যেহেতু এনসিপি একটা রাজনৈতিক দল হয়েছে, সে জনকল্যাণ নির্ধারণ করে তার নির্বাচনী ম্যানিফেস্টোতে অথবা যেটা ইশতেহারের কথা বলছি, যে কাজগুলি সে জনগণের জন্য করতে চায় সেটা নিয়ে সে নির্বাচনে এসে জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় গেলে সেগুলি বাস্তবায়ন করে। তার ইচ্ছা অনিচ্ছার জন্য জাতীয় স্বার্থ বা জনগণের রাষ্ট্র ব্যবস্থাপনার অংশগ্রহণের ক্ষেত্রে অন্তরায় না হয়, এটা মনে রাখা দরকার। সংস্কার আপনারাও বারবার একই অভিযোগ করেছেন যে কালক্ষেপণ হচ্ছে, এটি কি বিশেষ কোনো উদ্দেশ্যে কিনা? না, আমি বারবার বিশেষ উদ্দেশ্যে বলতে চাই না, মানে বিশেষ উদ্দেশ্যে বলতে চাই না এই কারণে আমি এখনও মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারটি অবশ্যই দায়িত্বশীল, তারা জনগণের সেন্টিমেন্টটা বুঝবেন। তবে আপত্তি কখনো মানুষের হয় যখন ধরেন একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল গঠিত হয়েছে মাত্র, রাজনৈতিক দল হিসাবে এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত না, অথবা রাজনৈতিক দল হয়ে নিবন্ধন পেয়ে রাজনীতি করার জন্য বৈধ না, কর্মকাণ্ড চালাতে পারবে, নির্বাচনে অংশগ্রহণ করার প্রতীক নিয়ে এখনো পর্যন্ত স্বীকৃতি না, তারা যেটা চায় সেটাই প্রশ্নের অংশ হয়, প্রশ্নের অংশ করছেন আপনি। সেইটা হয় কি, সেটা অনাকাঙ্ক্ষিত এবং খুব আনফর্চুনেট, আমি বলি এটা দুর্ভাগ্য, এভাবে হওয়া উচিত না। এভাবে হলে হয় কি, আমরা যে ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছি, যে উদ্দেশ্য, যে গুরুত্ব, যে মহত্ব নিয়ে, সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে সজাগ থাকতে হবে। তারা কোনো ব্যক্তি বা গোষ্ঠী সরকার না, তারা কিন্তু জাতিকে একটা সংকটময় মুহূর্তে সরকার। তো সংকটগুলি কি, জাতির চাওয়া কি, জাতির প্রত্যাশা কি, এ ব্যাপারে সজাগ হতে হবে। ৭১-এর কথা বলছেন, এক বাক্য একটু বলি আপনি। ৭১-এ আমরা কি নাম, স্বাধীন বাংলাদেশ পেয়েছি, স্বাধীন একটা রাষ্ট্র পেয়েছি। পার্থক্য হচ্ছে ২৪-এ আমরা ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশ পেয়েছি, গণতন্ত্রের পক্ষে উত্তরণের বাংলাদেশ পেয়েছি, সম্পূর্ণ ভিন্ন, এক করা যাবেই না। যারা এটাকে এক করে দেখতে চান, কি বলবো, দেখেন আমি একটু বলি একটু কথা। দেখেন, প্রথমেই বলেছিলাম যে আন্দোলনটা দুটো পর্যায়ে ছিল, একটা হচ্ছে রাজনৈতিক কন্ট্রিবিউশন আর একটা হচ্ছে অরাজনৈতিক কন্ট্রিবিউশন। ছাত্ররা অরাজনৈতিক কন্ট্রিবিউশনের নেতৃত্ব দিয়েছে। ডিবিতে 5 দিন এই 6 জন সমন্বয়ককে নিয়ে রাখা হয়েছিল। 5 দিনের পরে তারা স্টেটমেন্ট দিয়েছে কি, যে আমরা কোটা সংস্কার আন্দোলন করছি, অনাকাঙ্ক্ষিতভাবে সেখানে কিছু মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে, অনাকাঙ্ক্ষিতভাবে, শব্দটা শুনেন, এবং অপ্রত্যাশিতভাবে কিছু সরকারি স্থাপনায় হামলা হয়েছে, কাম্য ছিল না। আমি কিন্তু আজকে ওটা শুনে আসছি বক্তব্যটা। সরকার আমাদের দাবি মেনে নিয়েছে, আমরা সরকারকে বলছি আপনি বিশ্ববিদ্যালয় এবং আপনার যেটাকে বলা হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেন। আমরা আজকের থেকে এই কর্মসূচি প্রত্যাহার করলাম, প্রত্যাহার হয়েছিল। তো অরাজনৈতিক অংশটা যদি আন্দোলন প্রত্যাহার করে, তাহলে বাকি আন্দোলনটা করে সরকারের পতন কারা ঘটালো? সেটাই হচ্ছে রাজনৈতিক শক্তি। যে আন্দোলন আপনি প্রত্যাহার করলেন, যে দাবি আপনি বলছেন সরকার মেনে নিয়েছে, মাত্র 5 দিনে, মাত্র 5 দিনে, আর আপনি বলছেন সরকারি স্থাপনায় যে হামলা হয়েছে এটা সেটা অপ্রত্যাশিত, তার মানে আপনি প্রতিরোধ করেন নাই। যারা করলো রাজনৈতিক শক্তি বা সব শ্রেণী পেশার মানুষ, তাদের কন্ট্রিবিউশন নাই। আন্দোলনের পর আপনি হয়ে গেলেন একমাত্র শক্তি, এবং আপনার কথা শিরোধার্য, আপনার চাওয়াটা শিরোধার্য রাষ্ট্রের কাছে, সবাই বাধিত। এভাবে যারা ভাবেন তারা কিন্তু, আমি আবারও বলছি, এই প্রক্রিয়ায় যারা বলেন, ভাবেন এবং করেন, তারাই কিন্তু হচ্ছে ফ্যাসিবাদের নব্য ফ্যাসিবাদ।
তারা তখন জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। অনেকে আজকে বলছেন, আমি দেখলাম যে 100টা গাড়ির বহন নিয়ে যাচ্ছেন, প্রথমে প্লেনে যাচ্ছেন, প্লেন থেকে নামার পরে গাড়ি রেডি 100 জনের বহর, ওখানে জলাশয় থাকলে যদি মানে প্রত্যন্ত হাওড় অঞ্চল হলে হয়তো গানবোট রেডি থাকতো। এটা জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা করেন। অনেকে বলছেন এদের হিসাব দিতে হবে, আমি তাও হিসাব চাচ্ছি না, কারণ আমি জানি এরা জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেন নিজেকে, রাজনীতিবিদ না শুধু। প্রিন্স ভাই হলে আমি চাইতাম যে প্রিন্স ভাই এত টাকা পেলেন কোথায়। আমি করলে হয়তো প্রিন্স ভাই বলতো যে একটা বিএনপির একটা জাতীয় নির্বাহী কমিটির মেম্বার, প্লেন, তারপর 100 গাড়ির বহর, তারপর হেলিকপ্টার ছাড়া চলেন না, 5 স্টার হোটেল ছাড়া ধরেন ইফতার হয় না। তো এগুলি তো রাজনীতিবিদ হলে আপনি জিজ্ঞেস করতে পারতেন, কিন্তু জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারবেন নাকি? এটা তো রাষ্ট্রই আয়োজন করে, রাষ্ট্র আয়োজন করে না, রাষ্ট্রবাদী তো থাকে।